জুলাই বিপ্লব পরবর্তী যে গভর্নমেন্টটা ফরমেশন করেছে, এই ফরমেশনে সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলো লিড দিয়েছে তরুণরা, এবং তরুণদের আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। তারা দেখতে পায় যে সিনেমা হলে যেতে সময় পায়, তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সময় পায়, কিন্তু তরুণরা আগামীর বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে, কি চিন্তা করে তাদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য একটা রিভলিউশন পর্যন্ত তারা করে ফেললো, সেই চিন্তাটা তারা করে নাই, কারণ পুরাতন বন্দোবস্তের মধ্যে তারা আছে। সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, যার নুন খাইলেন তার গুণও কিছুটা একটু গাইয়েন। যে রক্তের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হলো, অন্তত এতটুকু আবেদন জানাই, বাজেট বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, সূর্য সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেয়েন না, এদেরকে টেরর বলে আখ্যা দিয়েন না। অস্তিত্ব ভুলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা। তরুণদের কথা যেহেতু আপনারা শোনেন নাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ববোধের জায়গা থেকে জুলাই বিপ্লবের বড় একজন স্টেক হিসেবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হচ্ছে তরুণদের কথাগুলো আপনাদের কর্ণকুহরে মিডিয়ার মাধ্যমে হোক আর স্মারকলিপি দিয়ে হোক, আমরা এই পেপারটি গোছালো অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবো, যে এইটা হচ্ছে আমরা ভাবছি, আমাদের ভাবনাগুলো তোমরা কনসিডারে নিয়ে আগামীর বাজেট প্রস্তাবনাগুলো রেডি করো, যা আগামীর দিনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে সুবিধা বাংলাদেশের চলছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটাকে পাশ কাটিয়ে এক ধরনের পাক্ষিক এবং আধিপত্যবাদী একটা বাজেটারি সিস্টেম, মানিটারি সিস্টেম অথবা ফিসকাল পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিগুলো ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিসগুলো চলছে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথগুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃদ্ধ ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্য অর্গানসগুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যেই টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ, সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল ডেপ্ট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে $177 বিলিয়ন। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলেই কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজাগ না বা বিজনেস সাইকেল না, যে এইবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটের যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণের যে সুদ দেয়া হচ্ছে, সেই সুদ এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করছে আলটিমেটলি এই দেশের মানুষের উপরে। টোটালি সুদ দেওয়া হচ্ছে, টোটাল বাজেটের 1/5% সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। সুতরাং এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার ঘামিয়ে যাবে, এটা বলাই যায়, কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত $26 বিলিয়ন পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনে এই বাংলাদেশের জন্য আসছে, এরপরে তারা, আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি
মানিটারি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি তারা নিচ্ছে, কিন্তু এর ইনফ্লেশন রেটগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এই জিনিসগুলো তারা ভাবছে না। পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে জনগণের। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন বেকারত্বের পরিমাণ যেমন বাড়ছে, তেমনিভাবে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,40,00,000 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইনের মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য তারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিছু কার্ড খেলা শুরু করছে। এই কার্ড খেলতে গিয়া তারা ওই যে এর আগে আলোচনায় আসছে এত সিলি অ্যামাউন্টের কার্ড খেলছে, যেগুলো দিয়ে একজন জনগণের, একজন মানুষের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ করা আদতেও সম্ভব না। এটা এক প্রকার ফাইজলামি করা জনগণের সাথে। সেটা করার জন্যই তারা এই বিভিন্ন ধরনের কার্ড, কৃষক কার্ড, এই সেই কার্ড দিয়ে মানুষ ভোলানোর জন্য প্রজেক্ট তারা নিয়েছে। কিন্তু একদম বিগেস্ট বাজেটের সংস্থানটা কোথা থেকে হবে অর্থের? সেখানে 7 লক্ষ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এনবিআর থেকে, তারা এটা আয় করবে। অর্থাৎ এনবিআর থেকে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা ধরা হয় তার লক্ষ্যমাত্রা তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। আমরা এখানে দেখছি এনবিআর এর ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, সেখানে ভ্যাটের পরিমাণ যেমন বাড়ে ইনকাম ট্যাক্সের উপরে এর প্রেশারটা পড়ছে, পরিবহন খাতের উপরে প্রেশারটা পড়ছে। সামগ্রিকভাবে জনগণের কাছ থেকে এই অর্থের একটা বার্ডেন তারা টেনে নিয়ে যাচ্ছে। আবার তারা যখন টাকার অভাব পড়ে 2 মাস আগেই তারা ওপেন মার্কেট অপারেশন করে ফেললো। ওপেন মার্কেট অপারেশনে তার কাছে টাকা নাই, জনগণের কাছ থেকে এবার টাকা নিতে হবে। ট্রেজারি বন্ডস, আরো এই বন্ডসের 1,10,000 কোটি টাকা কালেকশন করতে হবে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। সুদ একটু বাড়ায় দাও, এরপরে দিতে পারবো কিনা তা পরের বিষয়। 5টা ব্যাংক একসাথে করে দিয়েছে, জনগণকে টাকা দিতে পারছে না। তারা একটা হেড ধরে দিয়েছে যে এগুলার উপরে তারা টাকা জনগণ নিতে পারবে না। জনগণ টাকা জমা দিচ্ছে, তার টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক থেকে ইন্টারনাল ডেপ্ট যে পরিমাণে নিয়েছে, ইন্টারনাল সোর্স থেকে এই ডেপ্টের পরিমাণ বর্তমান গভর্নমেন্টের প্রায় $100 বিলিয়ন কাছাকাছি, নিয়ার অ্যাবাউট $100 বিলিয়ন। এগুলো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থেকে এই টাকাগুলো তারা নিচ্ছে। সুতরাং একটা দেশের ডেভেলপমেন্ট বাজেট বা একটা দেশের বাজেটগুলো জনগণের জন্য যদি হয়, তাহলে সেগুলোতে জনগণের রিফ্লেকশন বা জনগণের পারসেপশনের রিফ্লেকশনটা থাকা উচিত, যেটা আমরা খুব বেশি দেখতে পাই না। বাজেটে থোক বরাদ্দ দেওয়া হয় আর থোক লুটপাটের একটা কারখানা হিসেবে বাজেটকে তারা তৈরি করে রাখছে। আপনারা দেখেছেন ব্যাংকিং খাতে বলা হয়েছে 6 লক্ষ কোটি টাকা হচ্ছে ব্যাড ডেপ্ট। এখানে ব্যাড ডেপ্ট, এগুলো আর ফেরত আসার সম্ভাবনা নাই, সব তো পালায় চলে গেছে দেশের বাইরে থেকে। কোত্থেকে এই টাকাগুলো আসবে? তারা ব্যাংকিং খাত ধ্বংস করে রাখছে। এরপরে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটগুলো এখনো মরে একটা অবস্থা। সেগুলো টেনে তোলার জন্য এখানে যে ধরনের পলিসি গ্রহণ করা দরকার, সেই পলিসির দিকে গভর্নমেন্টকে সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা মানে আদার ব্যাপারী জাহাজের খোঁজখবর এত নিতে চাই না, কিন্তু তরুণদের মূল ফোকাসিং যেটা, সেটা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে জিনিসগুলোকে আমি মনে করি সরকারকে ফোকাস দিতেই হবে, না দিলে এর ব্যাড ইমপ্রেশন এবং ব্যাড ইম্প্যাক্টটা তারা বুঝতে পারবে, কারণ তরুণ সমাজ আবার জবাব দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশের মেজর প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখন বাংলাদেশে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, ফ্রিকশনাল আনএমপ্লয়েড অথবা ডিসগাইজ আনএমপ্লয়েড, এগুলো ক্যালকুলেশন করলে মোটামুটি হিসেব কিতাব 41 থেকে 50 লক্ষ বেকার আমাদের দেশে আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট বলছে 27 লাখ, বাট দ্য রিয়ালিটি ইজ 31 লাখ। এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এর মধ্যে আবার মেজরিটি পোর্শন, মোর দ্যান 30% হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা স্টুডেন্ট, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে 4-5 বছর ধরে, তাদের কেউ চাকরি দিতে পারছে না। প্রতি বছর এখানে আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে অ্যাডিশন হচ্ছে বেকারের সংখ্যা। এগুলো রিডাকশন করার জন্য এখানে এক ধরনের পলিসি গভর্নমেন্টের নেয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব আমরা দেখতে পাই। এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্কেজ আছে। একটা বাজেট যখন করা হয়, সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণে। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। দ্বিতীয় হচ্ছে এখানে একে তো অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড, এরপরে আছে হচ্ছে রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে করাপ্টেড। এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শ্বেতপত্রে আমরা দেখেছি, ইন্টারিম গভর্নমেন্ট বলেছে $240 বিলিয়ন শুধু দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব, ওই পরিমাণ টাকা শুধু বিদেশে পাচারই হয়ে চলে গেছে। এই পাচারগুলো করছে কে? রিক্সাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলারা।
এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয় তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটের মধ্যে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্কফোর্স গঠন করতে হবে এবং অ্যান্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলাতান্ত্রিক রেডটিপিজম, আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই বাজেটগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে, তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এইটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। এখানে শিক্ষা ক্ষেত্রে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয় তার টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয় টোটাল জিডিপির। এটা হওয়ার কথা ছিল ইউনেস্কোর মতে 6.4%, কিন্তু হিসেব অনুযায়ী বাংলাদেশের বাজেট টোটাল জিডিপির শিক্ষা খাতে দেওয়া হয় 1.72 অথবা নিয়ার অ্যাবাউট 2%, যেটা আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য অনেকটা সমস্যার একটা কারণ। আপনারা সাউথ কোরিয়ার কথা জানেন, সেই দেশ 60-এর দশকে বাংলাদেশের ইকোনমির অনেক ইন্ডিকেটরই সাউথ কোরিয়ার চাইতে অনেক ভালো ছিল 60-এর দশকে। সেই সময় সাউথ কোরিয়া কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করেছে তার এডুকেশন সিস্টেমকে ইম্পাসাইজ দেওয়ার মধ্য দিয়ে। সাউথ কোরিয়ার টোটাল জিডিপির বাজেটের 5.1% বরাদ্দ থাকে শিক্ষা খাতে এখনো পর্যন্ত, রাইট নাও। আমার পার্শ্ববর্তী ভারতে টোটাল জিডিপি 3.5% বরাদ্দ থাকে এই শিক্ষা খাতে। এরপরে ফিনল্যান্ড, যেটা আধুনিক শিক্ষা কাঠামো, তারা শিক্ষা ক্ষেত্রে টোটাল জিডিপির 6.8% বাজেটারি অ্যালোকেশন করে থাকে। এরপরে আমরা পার্শ্ববর্তী আরো অনেক দেশগুলোর কথা জানি, শ্রীলঙ্কায় অথবা মালদ্বীপ, এইসব সমসাময়িক সময়ের আমাদের গড়ে ওঠা চায়না, এই দেশগুলো বা মালয়েশিয়াতে 4.4 জিডিপি টোটাল অ্যালোকেশন করে থাকে। সমসাময়িক সময়ে এই দেশগুলো তাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে, প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে আনএমপ্লয়মেন্টকে ট্রেস আউট করে এগুলোকে তারা ট্রিটমেন্ট দেওয়ার ফলে তারা জাতি হিসেবে অতি দ্রুত 20 থেকে 25 বছরের ব্যবধানে তারা বুম করেছে। অর্থনীতিতে এই বিগ পুশ দরকার। এই বিগ পুশের জন্য শিক্ষা খাতে ইসলামী ছাত্র শিবিরের স্পেসিফিক পরামর্শ হচ্ছে সেখানে অবশ্যই বাংলাদেশের বাজেটের 18 থেকে 20% বরাদ্দ দিতে হবে। এখন যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তা দেওয়া হচ্ছে শিক্ষকদের বেতন দেয়া আর হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের জন্য এই বাজেটগুলো বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আমরা বলছি স্পেসিফিক্যালি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রিসার্চ বেসড এবং ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন করার জন্য, দক্ষ করে মানব সম্পদ গড়ে তোলার জন্য এখানে স্পেশাল বাজেট দিতে হবে। সেখানে বৃত্তি চালু করতে হবে, যে বৃত্তি মেধার ভিত্তিতে প্রদান করা হবে। সেখানে ছাত্রদের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। যারা মেধার স্বাক্ষর রেখে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদের রিসার্চের ক্ষেত্রে কন্ট্রিবিউশন করার জন্য রিসার্চ ইনস্টিটিউট এবং রিসার্চের ফ্যাসিলিটি সম্পন্ন শিক্ষা কাঠামো এবং কারিগরি সেই ব্যবস্থাপনা সরকারকে ডেভেলপ করতে হবে। এই জায়গায় যদি সরকার ব্যর্থ হয়, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধা আরো কয়টা বছর আমাদের হাতে আছে, আল্লাহ দয়া করে এটা দিছে, এটা থেকে আমরা বঞ্চিত হলে গ্রাজুয়ালি আমার ইকোনমি আস্তে 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 ফল ডাউন করবে। বাংলাদেশের বর্তমানে জিডিপি গ্রোথ রেট যেটা, এটা ডেল্টা প্ল্যান বা মেগা প্ল্যানে ধরা হয়েছিল 2026 সালে, এইটাই আসবে হচ্ছে প্রায় 9% বা 9.2%। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে এটা দেখতে পাচ্ছি এখন এত বেশি ফল ডাউন করছে। সামনে প্রেডিকশন করা হচ্ছে যে বিশাল বাজেট দিতে যাচ্ছে সরকার, সেই বাজেটে হয়তো 4.5 বা 4.7 প্রাক্কলিত একটা জিডিপি গ্রোথ রেট ধরা হয়েছে। কিন্তু এর মাঝখানে কোনো নিউ নর্মাল সিচুয়েশন তৈরি হলে হয়তো এটা আরো বেশি ফ্লাকচুয়েট হতে পারে। তো এই ফ্লাকচুয়েশন রোধ করার জন্য গভর্নমেন্টকে আসলে কোন খাতে কত বেশি বাজেট দিলে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে সেটাকে তাদের আইডেন্টিফাই করা দরকার। অ্যানুয়াল ডেভেলপমেন্ট এডিপিতে যে বাজেটগুলো দেওয়া হয়, টোটাল বাজেটের 30 to 35% এখানে অ্যালোকেট করা হয়। কিন্তু আমরা দেখেছি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা দেওয়া হয়, বাজেট রিভিশন করার পরে এবং বাজেট শেষ যখন হয়ে যায় ইমপ্লিমেন্টেশনের কাজ, তখন অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটে বরাদ্দকৃত বাজেটের 30 to 35% কোনো ব্যবহারই হয় না, আনইউটিলাইজ থেকে যায়। তাহলে এত বিশাল থোক বরাদ্দ দেওয়া হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে,
পিচ উঠে যায় 1 বছরের ব্যবধানে, ওই রাস্তায় আবার 2 বছর পরে আবার বাজেট দিতে হয়, আবার বাজেট দিতে হয়। অথচ সাউথ এশিয়ার মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে রাস্তা বিনির্মাণের জন্য বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের সবচেয়ে বেশি বাজেট থাকে, কিন্তু সেটা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে 10%ও এখানে আর কাজ হয় না। জনগণ তার বেনিফিশিয়ারি না, কোনো ফ্যাসিলিটিস জনগণ পায় না। সুতরাং এডিপিতে যে বাজেটগুলো অ্যালোকেশন করা হবে সেই বাজেটের ট্রান্সপারেন্সি এটা এনশিওর করা দরকার। এই এনশিওরটা হবে কোথা থেকে? এগুলো আমরা জানি, যা বলতেছি এগুলো কোনো কাজে লাগবে না, কারণ এগুলো লুটপাট করে খাওয়ার জন্যই রাজনীতি করে। এবং রাজনীতিতে এখন যারা আসছে তাদের পূর্বের রেকর্ড আছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, ওই এডিপি থেকেই কাইটা কাইটা তারা খাবে, এটা আমরা জানি। এটার জন্য আমরা বলছি এখানে ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম, জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম বাংলাদেশে অ্যাডাপ্ট করা দরকার। বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক ইকোনমিক্স পড়ানো হয় না, অথচ সারা পৃথিবীর গ্রুমিং ইকোনমিক্স হচ্ছে ওই ওয়েলফেয়ার ইকোনমিক্স। ইসলামিক ব্যাংকিং সিস্টেম সারা পৃথিবীতে পরীক্ষিত একটা ব্যাংকিং সিস্টেম, যেটা আমার বাংলাদেশে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামিক ইকোনমিক সিস্টেম এট এ টাইমে একজন মানুষের মস্তিষ্কের মধ্যে আল্লাহর ভয় এবং এই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং এই সম্পদের প্রপার ইউটিলাইজেশন সাইমালটেনিয়াসলি শিখায়। সেই বিষয়ে আমাদের জোর দাবি থাকবে সরকারের প্রতি, যেন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইকোনমিক্স অথবা ওয়েলফেয়ার ইকোনমিক্স চালু করা হয়, যাতে এই দেশের মুসলিম অধ্যুষিত এই দেশের মানুষ যে সুদী প্রথার মধ্যে বড় হয়ে আসছে, এই সুদী প্রথা থেকে তারা যেন মুক্ত থাকতে পারে। আমি আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেশন এত বেশি ফ্লাকচুয়েটেড এই জায়গাগুলোতে, এটা আউটলেয়ার বললে কোনো অংশে কম হবে না। আমাদের দেশের যে পরিমাণে আমরা আমদানি করছি আর আমরা যেগুলো এক্সপোর্ট করছি, এক্সপোর্ট ডিউটি থেকে আয়ের পরিমাণ ড্রামেটিক্যালি কম, যে কারণে আমাদের দেশে এইখানে মূল কারণটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, হাইটেক ইন্ডাস্ট্রিগুলো সেভাবে ডেভেলপ করে নাই, র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে আমার আনতে হয়, শুধু বাংলাদেশে এটা প্রসেসিং হয়। এটা হইলে তো হবে না। আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরের গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছে তাদের ওয়েস্ট কাঠামো নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্ধারিত কোনো সুরাহা পর্যন্ত গভর্নমেন্ট করতে পারে নাই। 2 দিন পর পরই আন্দোলন করে, একটা ওয়েস্ট কাঠামো ডেভেলপ করে, আবার ইনফ্লেশনের কারণে যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সবকিছু আবার আন্দোলন করে, আবার তাদের ওয়েস্ট কাঠামো নির্ধারণ করা হয়। কেন ইনফ্লেশনারি রেটের সাথে সাথে আমার ওয়েস্ট কাঠামোগুলো কেন অ্যাডজাস্ট করা হয় না? দেশের জনগণ কেন দুর্নীতি করে, সরকারি চাকরি করে কেন দুর্নীতি করতে হয়? কারণ তাকে যথাযথ মর্যাদা যখন দেয়া হয় না এবং এই ইনফ্লেশন রেটের সাথে সাথে তার এই ওয়েস্টটা বেতনটা যখন বেতন কাঠামোকে অ্যাডজাস্টমেন্ট করা হয় না, তখনই তো সে করাপশন করতে থাকে। সুতরাং গভর্নমেন্টকে এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে। আরএমজি সেক্টর হচ্ছে বাংলাদেশের এত গ্রুমিং সেক্টর, যেখানে বলা হচ্ছে, আমরা ইকোনমিক্সে বলি যে ডোন্ট পুট অল দ্য বলস ইন আ বাস্কেট, কিন্তু বাংলাদেশের সব বলগুলো এক বাস্কেটের মধ্যে আছে, সেটা হচ্ছে আরএমজি সেক্টর। এই সেক্টরের সাথে যে পরিমাণে মানুষ এঙ্গেজমেন্ট আছে, অথচ এই সেক্টরে ধরি আমি আয় হয় $24 বিলিয়ন, কিন্তু র মেটেরিয়ালস কিনতে গিয়ে $22 বিলিয়ন আবার বিদেশে আমার দিয়ে দিতে হয়, অথবা $21 বিলিয়ন বিদেশে আমার দিয়ে দিতে হয়। মাঝখানে যে $3 বিলিয়ন থাকে, সেই $3 বিলিয়ন হচ্ছে আমার দেশের আসলে নিট ইনকাম। আমাদের দেশের মূলত এই সম্পদটা এখানেই থাকে, আর বাদ বাকি বিদেশের টাকা বিদেশেই আবার চলে যাচ্ছে। বাংলাদেশের মূল আয়ের সোর্স হচ্ছে রেমিটেন্স সেক্টর, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে ইচ্ছা করে আধিপত্যবাদী ভারতীয় শক্তি আমাদেরকে দমিত করে রাখে। কারণ রেমিটেন্সের ক্ষেত্রে আমার জনগণকে যদি আমি টেকনিক্যাল এডুকেশনে অনেক বেশি এক্সপার্ট করে বিদেশে প্রেরণ করতে পারি, তাহলে রেমিটেন্স সেক্টরটা আমার দেশের জন্য সবচেয়ে সুপার ক্লাস একটা ইকোনমি উপহার দিতে পারে, যেটা ভারত আসলে চায় না। যার ফলে আমার কারিগরি শিক্ষার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা, আমার ইউনিভার্সিটি হায়ার স্টাডির ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন অথবা মানে কর্মমুখী যে শিক্ষা কাঠামোটা, এটা তারা করতে দিতে চায় না। রেমিটেন্সে যারাও কষ্ট করে বিদেশে যায়, 1,56,00,000 বা 1,58,00,000 ডায়াসপোরা বিদেশে রয়েছে, যারা রেগুলার রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের দেশের বাজেটে কখনোই কোনোদিন আইডেন্টিফাইড করা হয় না। তাদের মর্যাদা নিশ্চিত করা, তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস প্রণোদনা চালু করা, যদি এটা করতে না পারে, রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশে রাইট নাও এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে, অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট,
এরকম একটা ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে থাকে, আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, আনবিলিভেবল। তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয় না, পাসপোর্টের প্রবলেমগুলো দূর করা হয় না, আবার দূর করতে গেলে সেইখান থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা শুভেচ্ছা নামে একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করব। আমি এইগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আমি নির্দেশনা দিলাম সচিবদের, 1 বছর পরেও আমাকে আইসা কি কারণে হচ্ছে না তা তারা বলতে পারে না। একটা দেশের প্রধান উপদেষ্টা বলে আমি একটা অ্যাপস বানাইতে বলছি, আর তার সচিব কাজ করে না। ডিপ স্টেট বা আমলাতান্ত্রিক জটিলতা কোন পর্যায়ে চলে গিয়েছে, সম্মিলিত করাপশনের একটা হাবে পরিণত করেছে। সুতরাং এই দেশে যত কোটি টাকারই বাজেট করেন না কেন, তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এগুলো এমনি এমনি হবে না, আমি জানি এগুলো অরণ্যের রোদন, এগুলো বইলেও এই সরকারের কিছুই হবে না, কারণ এইখানে টপ টু বটম সবই এগুলোর সাথে জড়িত। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করছে, ওগুলো ইউসুল করবে কিভাবে, বৈঠা আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্টে অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করেন, এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়, অনেক সময় প্রেশার আসে, আবার আইসা বৈশা থাকে যে এই নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দামকিও আমরা দিতে শুনি। আমরা এগুলো আর্কাইভিং করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ, সময় অনুযায়ী সব আমরা ডিক্লেয়ার করব। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হও। আমরা সর্বোপরি এতটুকুই বলতে চাই, প্রিয় উপস্থিতি, আমাদের স্বাস্থ্য খাতের দৈন্য দশা একেবারে। জিডিপির মানে <1% একটা দেশের স্বাস্থ্য খাতে, অথচ আমার কনস্টিটিউশন বলছে স্বাস্থ্য হচ্ছে আমার নাকি মৌলিক অধিকার। সরকারি স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল আর ওই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গেলে মনে হয় এগুলা একটা গরু ছাগলের আড্ডাখানার কাছে আসছে। মানুষের কোনো মর্যাদা কি ওইখানে আছে? সিঁড়ির কাছে ঘুমায় আছে মানুষ, যায় ওইখানে চিকিৎসার জন্য, অথচ ওইখানে যে পরিমাণে জীবাণু বসবাস করে তাতে একজন গেলে নির্ঘাত যদি মরার পথযাত্রী, মৃত পথযাত্রী না হয়, ও মরার জন্য ওইখান থেকে প্রস্তুতি নিয়েই তার হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অথবা বাড়িতে যাইতে হয়। আপনি গেলে ওখানে সার্ভিস পাবেন না, সেখানে মধ্যস্বত্বভোগী দালালদের এত বেশি দৌরাত্ম্য। এই স্বাস্থ্য খাতে আবার যা বাজেট দেওয়া হয়, করাপশনের যদি লিস্ট করা হয় কোন কোন খাতে বেশি করাপশন হয়, আশ্চর্য হচ্ছে করাপশনের খাতের মধ্যে শিক্ষা খাত রয়েছে সেকেন্ড পজিশনে বা কখনো কখনো ফার্স্ট পজিশনে। জাতির যারা জাগ্রত বিবেক তৈরি করে, যারা মানুষ তৈরি করে, তারা দুর্নীতির সাথে জড়িত। ইউজিসিতে কোটি কোটি টাকা লোপাট হয়, জনগণের জন্য বরাদ্দ, ছাত্রদের জন্য বরাদ্দ হয়। ইউজিসিতে যে পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে, আমি হিসাব করে দেখছি যে এইগুলা বিগত 15 বছরে ইউজিসিতে যা বরাদ্দ, তাতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তার হল ছাড়া থাকার কথা না, কিন্তু ইউনিভার্সিটিগুলো তার হল দিতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটি 70% স্টুডেন্ট হল পায় না, অসহায় জীবনযাপন করে। লেখাপড়া করতে গিয়ে নিজের ইনকামের চিন্তা করতে করতে একটা মানুষের জীবনটা তছনছ হয়ে যায়, সেখানে টিউশনি পাওয়া যায় না। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রের 600 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা টিউশনি করতে হয়, সারা দিন কষ্ট করতে হয়। লেখাপড়া করবো কোথা থেকে? মাথার ভিতরে এমন একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। উচ্চ শিক্ষা নিয়ে সরকারের কোনো প্ল্যান নাই, আবার যাদেরকে এখানে বসিয়ে রাখে তারা হচ্ছে এক একটা দুর্নীতির রাজপুত্র বসে থাকে। শিক্ষা খাতের পরে হচ্ছে স্বাস্থ্য খাত, হচ্ছে দুর্নীতির ক্ষেত্র। যারা এইখান থেকে টাকা লোপাট করে, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের স্ত্রী পরিবার পরিজন মানুষ হওয়ার কথা না, কারণ মানুষের টাকাগুলো লোপাট করে তারা নিয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই, আপনি তো ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্সের টাকা আপনারও দিতে হয়। আপনি সাংবাদিক বসে আছেন, আপনারও দিতে হয়, আমারও দিতে হয়। আমি একটা জামা পরলেই আমার 15% ট্যাক্স কেটে নেয়, এবং এইটাই হচ্ছে সরকারের আয়ের সবচেয়ে বড় ক্ষেত্র, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ইউ আর বাউন্ড টু পে। আমার কাছ থেকে ট্যাক্স নেয়, রিক্সাওয়ালার কাছ থেকে ট্যাক্স নেয়, যে ট্যাক্স নিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, এই গভর্নমেন্ট সিস্টেম চলে, সেই ট্যাক্সের অধীনে আমাকে একটু স্বাস্থ্যসেবা সরকার দিবে, সেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও গরিমসি করে তারা। আমরা বলবো স্বাস্থ্য খাতে ন্যূনতম 5% বরাদ্দ জিডিপির দিতে হবে গভর্নমেন্টকে। এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে দৈন্য দশা রয়েছে, প্রাইভেটাইজেশন, প্রাইভেট হাসপাতাল, আবার স্বাস্থ্যমন্ত্রী যারা হয়, প্রতিমন্ত্রী যারা হয়, ওইখানে যারা আছে, আর এক জগৎ, তাদের আবার এত বড় বড় প্রাইভেট হসপিটাল, এরা ওই দিকে কোনোদিন নজর দেয় না, কারণ পাবলিক হসপিটাল ডেভেলপ হইলে ওই প্রাইভেট হসপিটালের ব্যবসা সব তো বন্ধ হয়ে যাবে। মেশিন যেগুলো কেনার জন্য বাজেট হয়, প্রাইভেট হসপিটালের চাইতে বেশি বাজেট হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সবচেয়ে ভাঙাচুরা মেশিন সরকারি হাসপাতালে থাকে। তো 6টা এক্সরে মেশিন থাকলে সব সময় 5টা অকেজো থাকে, একটা মোটামুটি চলে। ইন্সপেকশনে আসলে কিন্তু আবার 5টা সচাল হয়ে যায়।
এই হচ্ছে আমার দেশের জনগণের অবস্থা। আমাদের দেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রতিরক্ষা খাতের বরাদ্দ দেওয়া হয় শুধু বেতন দিয়েই শেষ। এখানে কোনো গবেষণা নাই, এখানে কিভাবে ড্রোন তৈরি করতে হবে, মিসাইল তৈরি করতে হবে, তার কোনো ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না। আমাদের দেশের এইরকম খাত ধরে ধরে বলতে গেলে এই দেশটা একটা অতল গহ্বরের মধ্যে পতিত রয়েছে। প্রতি বছরই বিশাল বিশাল অ্যামাউন্টের বাজেট করা হচ্ছে, জনগণের মাথাপিছু আয় 2000 মার্কিন ডলার, 2700 মার্কিন ডলার ছাড়িয়ে যায়, কিন্তু শুভঙ্করের ফাঁকি আসলে আপনি 1000 মার্কিন ডলার উপভোগ করতে পারেন না, কারণ ইনকাম ডিসপারশনটা এত বেশি। মাত্র 20% মানুষ এদেশের 90% সম্পদ জিম্মি করে রাখছে। আশ্চর্যজনক হলেও এইটাই সত্যি। আর বাদ বাকি 10% সম্পদ বাকি মানুষেরা ভোগ করে থাকে। সুতরাং আমরা যে সম্পদগুলো পাচ্ছি এগুলো আসলে আমাদের খালি শেখানো হয় যে আমরা হচ্ছে ওই 2700 মার্কিন ডলার, এবার বাজেট দিয়ে বলবে দেখো 3000 মার্কিন ডলার আমরা ছাড়িয়ে গিয়েছি মাথা পিছু আয়। ফাইজলামির কোনো জায়গা নাই ওইখানে। যদি আমরা গিনি কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস করি তাহলে দেখব ইনকাম ডিসপারশনের লেভেলটা এত হাই, ইউ কান্ট ইমাজিন। পুঁজিপতিরা পুঁজিবাদী হচ্ছে, অনেক বড় লোক হয়ে যাচ্ছে, আর নিম্ন স্তরের মানুষেরা, মিডিল স্তরের মানুষেরা যারা দিন রাত কঠোর পরিশ্রম করে 20,000 টাকা ইনকাম করতে পারে না, এই মানুষগুলোর হাড় ভাঙা পরিশ্রমের উপরে ট্যাক্স আরোপ করে আলিশান জীবনযাপন করে। এদেশে এনবিআর থেকে আয় হয় না কেন? কেন ট্যাক্স রেট এত বেশি বাড়িয়ে দিতে হবে? এদেশের যা ট্যাক্স পেয়ার রয়েছে, যারা ট্যাক্স দেওয়া সক্ষম, তার মাত্র 25% মানুষ এই দেশে ট্যাক্স দেয়, 75% ট্যাক্স দেয় না। আর এই 75% অ্যানালাইসিস করে দেখা গিয়েছে তারা সবাই সরকারি ছত্রছায়ায় প্রতিপালিত। বিশাল বিশাল রাঘব বোয়াল, কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে এমন পরিস্থিতি করে বানায় যে ওর চাইতে এতিম, দুস্থ, অসহায় আর কেউ নাই, পারলে ওরে 2-4 টাকা ভিক্ষা দিতে পারলে মনে হয় ভালো লাগে। পরিস্থিতি এমন করে ফেলে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট খুঁজে দেখবেন ব্যাংকে লোন নিয়ে বলে আমার ট্যাক্স দেবো কোথায়, আমি তো সব লোন। কোটি কোটি টাকা লোপাট করছে ব্যাংক থেকে, টাকাতে পরিণত হয়েছে। এসালন গ্রুপের কত টাকা লোন দেওয়ার কথা, ও তো বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হওয়ার কথা, কিন্তু খুঁজে দেখেন খোঁজ নাই কোনো। বেক্সিমকো গ্রুপের কোনো খোঁজ নাই। এই গ্রুপগুলো শুভঙ্করের ফাঁকি দিচ্ছে জনগণকে, জনগণকে নিংড়ে খাচ্ছে, জনগণের কষ্টার্জিত ব্যাংকের টাকাগুলো আবার লোপাট করে বিদেশে পাচার করছে। এরা যে কত টাকা এদের লাগবে জীবনযাপন করতে আমরা আসলে জানি না। আমরা সর্বোপরি সরকারের কাছে এতটুকু আহ্বান জানাই, সুবুদ্ধির উদয় ঘটান, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, তরুণ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন। আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে হয় তাহলে আগামীর বাংলাদেশের অর্থ কাঠামো, রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামোকে আমাদের গড়ে তুলতে হবে সম্মিলিতভাবে। আজকের এই তারুণ্যের বাজেট ভাবনায় যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।